নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই নির্বাচনটা মোর দ্যান লাভ অ্যান্ড মোর দ্যান ওয়ার। জামাত এনসিপি জোটের নির্বাচনে জেতার সম্ভাবনা কেমন? কোনো ধরনের ইন্টারেস্ট নাই এটার প্রতি। আপনি কোনো কিছু এক্সপেক্ট করছেন না? না, আমি কোনো কিছু এক্সপেক্ট করছি না। জামাত ইসলামের আমিরের আপনার এক্স হ্যান্ডেলে যে একটা মন্তব্য, সেই মন্তব্য নিয়ে 2-3 দিন ধরেই কিন্তু এই একই আলোচনা চলছে। নারীদের এই সমস্ত কিছু মিলিয়ে আসলে একটা অসীম ঘোট পাকানো হয়েছে, যাতে করে আমরা এটা কখনো সমাধানই করতে না পারি এবং নারীরা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন থাকবে। এবং জামাতের আমিরের একটা কমেন্টও বেশ আলোচনায় আসছে, আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার, যে কোনোদিন জামাতের আমির বা চিফ কোনো একজন নারী হতে পারবেন না। এটা তাদের কনস্টিটিউশনাল পলিসি। ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা? ডিসক্রিমিনেশন তো হচ্ছেই। জামাতের আমির যেটা বলেছেন, ওনাদের কনস্টিটিউশন এমনই। এটা কি আমরা জানতাম না নাকি আগে? সবাই মিলে একটা দল করলে কেমন হতো? এটা আমি বলি অনেক সময় যে একটা অল উমেন্স পার্টি এবং 300 আসনে এই অল উমেন্স পার্টি ক্যান্ডিডেট দিবে। এটা এমন না যে কোনো বিদ্রোহী জায়গা, এটাও পলিটিক্স। যে একটা অল উমেন্স পার্টি সে আসলে সবগুলো দলকে চাপে ফেলতে পারবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রোড টু ইলেকশন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র জয়েন্ট কনভেনর সামান্তা শারমিন। সামান্তা শারমিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম শো শুরু করার আগে, নির্বাচনের আর 9 দিন বাকি আছে। আমাদের অনুষ্ঠানের নামও রোড টু ইলেকশন। এই বাকি দিনগুলোতে যে পথ, নির্বাচনের পথ, এই পথটা কেমন দেখছেন? মসৃণভাবেই যাচ্ছে নাকি অনেক খানাখন্দে, আনপ্রেডিক্টেবল অনেক কিছুই ঘটতে পারে? আমার কাছে মনে হয় যে আনপ্রেডিক্টেবিলিটি তো ভালো নাকি গণতন্ত্রের জন্য। যে একটা ইলেকশন হচ্ছে, আমরা প্রেডিক্ট করতে পারছি না কারা আসছে, এটাই তো হওয়ার কথা। সো আমার কাছে মনে হয় যে আনপ্রেডিক্টেবিলিটি ইন সাম কেসেস ইজ গুড। সেটা ভোটের বাক্সে, না, ভোটের বাক্সে রাস্তায়, পথে। এই যে প্রত্যেকটা দিন তো যাচ্ছে, অনেক কিছু ঘটছে, আইন শৃঙ্খলার অনেক অবনতি দেখা যাচ্ছে অনেক ঘটনার মধ্য দিয়ে। খুন খারাপিও হচ্ছে, মানুষের উপরে অ্যাটাক করা হচ্ছে প্রচারণার সময়। সবকিছু মিলে তো আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করার কিছু নেই। এই ধরনের আনপ্রেডিক্টেবিলিটি এইটা তো আমরা চাই না। আমরা প্রেডিক্টেবল যেটা চাই, আমরা চাই যে যেটা রেজাল্ট সেটা আনপ্রেডিক্টেবল থাকুক, কিন্তু যেটা পথটা যাতে প্রেডিক্টেবল থাকুক, যে সবাই নিরাপদে থাকবে। কিন্তু নিরাপত্তার ব্যাপারটা আমরা আসলে সেই মুহূর্তে এই মুহূর্তে আসলে আমরা বলতে পারছি না যে আর কোনো খুন ঘটবে না, আর কোনো হত্যাকাণ্ড বা অ্যাটাক, রাজনৈতিক আক্রমণ ঘটবে না, এটা আসলে বলা যাচ্ছে না। এটা তো খারাপ, এটা তো আসলে কাম্য না আমাদের জন্য। কেউ কেউ আশঙ্কা করছেন, মব ভায়োলেন্সের আশঙ্কা করছেন, যে এটা বড় একটা হুমকি আকারেও আসতে পারে। মব শব্দটা তো আমরা এই 24-এর পরে আমরা খুব বড় আকারে ব্যবহার করা শুরু করছি। 24-এর আগেও ছিল, কিন্তু মেইন স্ট্রিম একদম ন্যাশনাল পলিটিক্সে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে এটা ছিল না। এখন আমরা এটা দেখছি, এবং কখনো কখনো এটার সাথে জাস্টিস শব্দ ব্যবহার করা হয়, কখনো কখনো ভায়োলেন্স। এটাও ন্যারেটিভের ব্যাপার আছে, কে কিভাবে এটাকে দেখে। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে কি অস্থিরতাকে পুঁজি করে তো আসলে এখানে রাজনীতিটা হয় না। প্রত্যেকটা রাজনীতিবিদই চায় যে এখানে সবচেয়ে বেশি মনোযোগ ওই আসনে থাকুক, তার নিজস্ব আসনে থাকুক। এখন প্রার্থীরা কখনো কখনো এই যে অ্যাটেনশন, এটাকে আসলে কতটুকু ধারণ করতে পারে এটা নিয়ে আমার, এবং কতটুকু আসলে ব্যবহার করে, নিজেই উস্কে দিয়ে ব্যবহার করে, এগুলো কিন্তু ঘটে আসলে পলিটিক্সে। এগুলো ঘটে, যেহেতু বলা হয় যে নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এখন এই নির্বাচনটা মোর দ্যান লাভ অ্যান্ড মোর দ্যান ওয়ার। এই জন্য আসলে ওই ধরনের ন্যায় নৈতিকতা কোনো কিছুই আসলে থাকে না নির্বাচনের সময়। সবকিছু জায়েজ হয়ে যায় একরকমের জিতার জন্য। এখনো কি সেটা চলছে? ডেফিনেটলি এটা আপনি বন্ধ করার জন্য, এটা হুটহাট কোনো ধরনের হুটহাট মানুষের সদিচ্ছা বা একজন ব্যক্তির সদিচ্ছা দিয়ে এটা তো আপনি ইভেন এটা শুধুমাত্র প্রতিষ্ঠানের সদিচ্ছা, প্রতিষ্ঠানের রিফরমেশন দিয়েও এটা সম্ভব না। এটা উভয় পাক্ষিক। আপনি প্রতিষ্ঠান একদিকে ঠিক করবেন, একদিকে আবার আপনি পলিটিশিয়ানদের, কি ধরনের পলিটিশিয়ানদেরকে আমরা সামনে দেখতে চাই, এটার জন্য আসলে একদমই কট্টর হওয়াটা বাঞ্ছনীয়। যেমন ধরেন, আমার যদি একটা প্ল্যাটফর্ম থাকে, কোন ধরনের মানুষকে আমি আসলে এই
ট্র্যাডিশনাল অর্থে তার ক্যাপাসিটি থাকতে পারে, সে হয়তো 20,000 লোক মোবিলাইজ করতে পারে কিন্তু সে দুর্নীতিগ্রস্ত, সে হয়তো 2,000 লোক মোবিলাইজ করতে পারে কিন্তু সে মানে তার মধ্যে ফ্যাসিবাদী আচরণ আছে, কেউ হয়তো 5,000 লোক মোবিলাইজ করতে পারে, সে হয়তো অনেকগুলো এম্বাসির সাথে তার যোগাযোগ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু তার নারীদের ব্যাপারে তার অবস্থান অপরিষ্কার বা এটা এটা কি বলা যায়, অসম্মানজনক। সো এই ধরনের পলিটিশিয়ানকে আমরা সামনে চাই কিনা সেটার ব্যাপারে আমাদের একটা ডিসিশনে আসতে হবে। এইটা একটা জাতিগতভাবে উন্মেষের জায়গা, এটা খুব সহজে হবে না এবং আমাদেরকে আসলে আলাপগুলো জারি রাখলে সম্ভবত হবে। আপনি নারী প্রসঙ্গ তুললেন, এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি ডমিনেট করছে নারী ইস্যু। আবার তো আমি যদি আপনাকে একটু পেছন ফিরে তাকাতে বলি, 2024 সালের জুলাই মাসে যখন ছাত্ররা রাজপথে একটা দানবীয় শক্তির বিরুদ্ধে লড়ছিল, সেই সময়ে মা বোনেরা রাজপথে নেমে এসেছিল, তাদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল। তখন আমরা নারী শক্তির একটা উত্থান দেখেছি, সেই দানবীয় শক্তির বিরুদ্ধে, যে শক্তিকে পরাজিত করেছে শেষ পর্যন্ত, সেই একটা উত্থান দেখেছি। আবার এখন রাজনীতিকে নিয়ে যেটা হলো আপনার নির্বাচনী প্রচারণায় একজনের মন্তব্য নিয়ে যে বড় আকারে আলোচনা চলে আসছে, এইটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন, দেখছেন? আপনি অনেক মন্তব্যই তো এসছে, আপনি কিসের কথা বলছেন? জামাত ইসলামের আমিরের আপনার এক্স হ্যান্ডেলে যে একটা মন্তব্য, সেই মন্তব্য নিয়ে 2-3 দিন ধরেই কিন্তু এই একই আলোচনা চলছে। না, কালকে থেকে আলাপটা মানে বিশেষত এই এক্স হ্যান্ডেলে এবং হচ্ছে আল জাজিরার মন্তব্য, এটা নিয়ে একটু বেশি আলাপ হচ্ছে আমার কাছে। মানে আপনি তো তাহলে এরকম কেন হলো? মানে এটা তো অনেক বড় ব্যক্তির প্রশ্ন। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে নারী সমাজ অগ্রভাগে ছিল, তারাই এখন এরকম সাবজেক্টে পরিণত হলো কেন? এরকমই তো ছিল আসলে, অভ্যুত্থানেও আসলে নারীদের নিজস্ব পলিটিক্যাল এজেন্সিটা আপনি দেখতে পেয়েছেন, এটা প্রতীয়মান দৃশ্যমান হয়েছে। আবার এই দৃশ্যমানতার পেছনে এটা চাওয়ারও, মানে নারীরা না বের হলে যে আন্দোলন সফল হবে না, এই চাওয়াটাও কিন্তু আন্দোলনকারী সহ সকল পর্যায়ের রাজনীতিবিদদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। সকলে খুব পরিষ্কারভাবে এটা ফিল করতে পারেন যে কোনো মুভমেন্ট সফল হওয়ার জন্য আসলে নারীদেরকে প্রয়োজন হয়। নারীরা সামনে আসলে তখন বোঝা যায় যে ওই প্রকল্প এবং দাবির মেরিট আছে, তাই না? না হলে তো আসলে নারীরা সাধারণত বের হতে চান না, আন্দোলনে যোগ দিতে চান না, ইউজুয়ালি এটা থাকে। কিন্তু অভ্যুত্থানে এটা সকলেরই চাওয়া ছিল, সকল পর্যায়ে সবারই চাওয়া ছিল যে আসলে নারীরা এটা নিয়ে কি মনে করে, বাংলাদেশের এই যে 52% উইমেন, তারা আসলে কি মনে করে কোটা সংস্কার নিয়ে, পরবর্তীতে হাসিনাকে উৎখাত করতে হবে এই বিষয়টা নিয়ে আসলে নারীরা কি মনে করে, এটা কিন্তু তখন গুরুত্বপূর্ণ ছিল। এবং ফোর্স আকারে নারীদেরকে নামতে হবে, এছাড়া বাংলাদেশে কোনো মুভমেন্ট সফল হয় না, ভবিষ্যতেও হবে না। সো আমার কাছে মনে হয় যে এইটার উপলব্ধি সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের এবং দলের, এটার উপলব্ধি ছিল, আন্দোলনকারীদেরও ছিল। কিন্তু সমস্যাটা হয়ে যায় তখন যখন হচ্ছে আপনি যখন একটা স্টেট চালাবেন, তখন আপনি এই স্টেটে আসলে কোন ধরনের মানুষকে বা নারীদেরকে বা পুরুষদেরকে আপনি কিভাবে দেখবেন, এটা দেখার দৃষ্টিভঙ্গিটা তো আলাদা, তাই না? প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা প্রকল্প হাজির করছে। এখন এই যে আমরা এতদিন ধরে এই যে আওয়ামী লীগকে দেখেছি, এখন এই যে বিএনপিকেও আমরা এর আগে ক্ষমতায় দেখেছি, কিন্তু তারা কি আসলে মানে এই যে জামাতকে ধরেন, জামাত কিছুদিন হলো বাংলাদেশে পাওয়ারে যাবে এই ধরনের সক্ষমতার অর্জনের মধ্যে তার নামটা আসছে, কিন্তু এর আগে তো ছিল না, সহযোগী শক্তি হিসেবে ছিল। কিন্তু এই যে এত বছর ধরে যা হয়েছে, এটার কি সঠিক পর্যালোচনা আমাদের কাছে আছে? আমার তো মনে হয় না নাই আছে। মানে এই যে কি ধরনের নারী নেতৃত্ব আমরা দেখেছি এবং নারীদেরকে আসলে দেখার দৃষ্টিভঙ্গি, এটা কি আসলে কোনো প্যারিকুয়াল ভিউ থেকে আসছে কিনা, মানে কোনো সংকীর্ণ একটা পারসেপশন থেকে এটা আসছে কিনা। যেমন ধরেন বিএনপি এখন যেভাবে নারীদেরকে বলছে যে তারা নারী নেতৃত্বের ধারক ও বাহক এবং ঝান্ডা বহনকারী, কথাটা কি সত্য? কারণ ওনাদের দলের নারীরা তো মানে এই অভিযোগ করছেন যে তাদের যে মনোনয়ন, এটা পুরোপুরি পুরুষ কাটায় আসছে।
এবং ওনাদের যে মানে সেলিমা আপার মানে স্থায়ী কমিটির সদস্য বিএনপির সেলিমা আপার আসলে কতটুকু মানে দখল আছে এই পার্টির ডিসিশন মেকিং ফোরামে, তার দখল কতটুকু। এবং আমার আরো প্রশ্ন আছে, যেহেতু আমি এটা পরিষ্কারভাবে আমার জায়গাটা জবাব দিতে পারবো, যেমন হচ্ছে এই যে মনোনয়ন যারা পেয়েছে বিএনপির পক্ষ থেকে, এই মনোনয়ন তৈরি করতে যে লিস্টটা ঠিক হয়েছে, এটা তৈরি করতে সেলিমা আপার ইনপুট কতটুকু নেওয়া হয়েছে। এখন এই প্রশ্নগুলো তো থেকে যায়। আবার এখানে দেখেন যে জামাতের ক্ষেত্রে একই প্রশ্ন। এখন এনসিপির ক্ষেত্রে তো আমার কোনো ইনপুট নাই, এবং আমি যতটুকু জানি যে আমাদের কোনো নারীরই আসলে ওইভাবে ইনপুট নাই। মানে কোনো নারী বলতে আমি বলতেছি যারা একটু বেশি পরিচিত, তাদের কারোরই কোনো ইনপুট নাই এই 30 জন কারা এটা ঠিক করাতে। সো এইটা না হলে আসলে আমি আর কি ডিসিশন মেকিং এ থাকতে চাই, কোন ধরনের ডিসিশন মেকিং এ আমি থাকতে চাই। আমি একটু লম্বা করে ফেলছি, আপনি আরেকটা প্রশ্ন করেন। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আসলে নারীদেরকে আপনি নেতৃত্বে দেখতে চান, আপনি রাজনীতিতে দেখতে চান, এখন আবার প্রসঙ্গটা আসছে যে পুরুষ নারীর পরিচালক কিনা, এই সব কিছু মিলিয়ে তো আসলে আমরা জানিই না যে আমাদের পূর্ববর্তী মানে অতীতের কোনো অবজারভেশন, অতীত নিয়ে আমাদের কোনো লেখনী, অতীত নিয়ে আমাদের কোনো বোঝাপড়া সেটাই তো নাই। আপনি কিসের ভিত্তিতে হুট করে তো এটা সমাধান করা সম্ভব না। সো এখন অনেকগুলো জার্গন আসবে, অনেকগুলো মানে চাপিয়ে দেওয়া আরোপিত অনেকগুলো ভিউজ আসবে। এখন দেখেন যে এই যে জামাত যেভাবে নারীকে দেখে, সেখানে নারীদের উচ্চশিক্ষার ব্যাপারে তারা কোনোভাবে বাধা না, নারীদের যে কোনো ধরনের এই যে পেশাকে গ্রহণ করা এটার ব্যাপারে বাধা না, এটা বারবার ওনারা বলছেন। কিন্তু এই যে ওয়েস্টকে তারা ক্রিটিক করেন নারীবাদের ব্যাপারে, আপনি দেখেন এখানে ঝামেলাটা ফ্যালাসিটা কি হয়। আপনি ওয়েস্টকে ক্রিটিক করলে ওয়েস্টের সকল কিছুই আপনার ক্রিটিক করতে হবে, এবং সকল কিছু ক্রিটিক্যালি দেখতে হবে। ক্রিটিক মানে সমালোচনা মানে এই না যে আপনাকে ওইটা বাদ দিতে হবে, ক্রিটিক্যালি দেখতে হবে। সো ওই ওয়েস্টকে ক্রিটিক্যালি দেখার মাধ্যমে তার শিক্ষা ব্যবস্থাকে ক্রিটিক্যালি দেখার কি কোনো প্রয়োজনীয়তা আমাদের মধ্যে তৈরি হয় না? কিন্তু জামাতে যারা নারী নেতৃত্ব আছেন বা নারীরা যারা কাজ করছেন, তাদের আমি অনেককেই চিনি, আমি তাদেরকে শ্রদ্ধাও করি, সম্মানও করি, কিন্তু উচ্চশিক্ষার ব্যাপারে তাদের যে মনোভাব, এটা তো আসলে ওয়েস্টকে পার্সু করে। ওয়েস্ট যেভাবে দেখে ওনারা আসলে ওইটাকে উচ্চশিক্ষা মনে করেন। আবার দেখেন যে ওনাদের যে কর্মীবৃন্দ আছেন নারীরা বিভিন্ন পর্যায়ের, তাদের ব্যাপারে কিন্তু আবার এক ধরনের কনজারভেটিভনেস আছে। সো আবার যখন পলিসি সামিট হলো, তখন কিন্তু আবার ওনারা যেভাবে পলিসি সামিটটা করেছেন, এই ইটস লাইক ওয়েস্টার্ন কাইন্ড অফ মানে পলিসি সামিট। আমাদের এনসিপির ক্ষেত্রেও এটা ঘটেছে, মানে কিন্তু যারা যেটা স্বীকৃতি দেয় তার সেটা করা উচিত। এনসিপি যখন কথা বলে তখন তার সে পুঁজিবাদী অর্থনীতিকে সে এন্ডোর্সও করে, মানে পুঁজিবাদী অর্থনীতিকে, মানে এই যে একটা সিস্টেম, তাই না, এই যে ওয়েস্টার্নাইজ সিস্টেম আমাদের অর্থনীতির, এইটাকে তো মানে ভেঙে ফেলতে বলে না এনসিপি, সো সে সেটা করে। কিন্তু জামাতের কিন্তু অর্থনৈতিক প্রস্তাবনা সাথে কালচারাল প্রস্তাবনার মিল নাই, তাই না? তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে নারীদের এই সমস্ত কিছু মিলিয়ে আসলে একটা মানে অসীম ঘোট পাকানো হয়েছে, যাতে করে আমরা এটা কখনো সমাধানই করতে না পারি, এবং নারীরা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন থাকবে। আপনি বিএনপির মনোনয়ন দেওয়ার কথা বলছিলেন। এই নির্বাচনে যতটুকু আমার মনে পড়ে 51টা রাজনৈতিক দল অংশ নিচ্ছে, এর ভিতরে 30টা বা 31টা দল নারী মনোনয়ন দিয়েছে 0। জামাত ইসলামীও 0 মনোনয়ন দিয়েছে। একজন নারীও কি আপনার সাথে পরিচয় আছে? একজন নারীও কি তাদের কন্টেস্ট করার মতো নেই? কন্টেস্ট করা না, আমার কাছে তো আমি যদি বলি কিছু যদি মনে না করে কেউ, জামাতের অনেক পুরুষ নেতার চেয়ে আমার সাথে যে কজনের পরিচয় আছে তারা অনেক বেশি আমার কাছে পলিটিক্যালি মানে প্রয়োজনীয় মনে হয়েছে। কখনো থাকে না কারো কারো অনেক প্রয়োজন, সো আমার কাছে মনে হয় ওনারা এটা কভার আপ করে ফেলতে পারবেন, ওনারা পরের ইলেকশনে দিয়ে দিবেন, অসুবিধা কি? তো ওনাদের তো আসলে খুব সেটেলড ভোট ব্যাংক, আপনি মানে ওই ভোট ব্যাংকটা তো আসলে যে কারোর জন্যই কাজ করতে পারে। কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে আরেকটা প্রসঙ্গও আসছে, যেটা হলো জামাতে যেসব নারী কর্মী আছেন বা নারী হিসেবে কাজ করেন, জামাতের পলিটিক্সের সঙ্গে জড়িত আছেন, তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন যে জামাতে পুরুষ নেতৃত্বই তারা নেতৃত্বেও আসতে চান না। এবং জামাতের আমিরের একটা কমেন্টও বেশ আলোচনায় আসছে, আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার, যে কোনোদিন জামাতের আমির বা চিফ কোনো একজন নারী হতে পারবেন না। এটা তাদের কনস্টিটিউশনাল পলিসি। এখন দেখেন মানে ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা? ডিসক্রিমিনেশন তো হচ্ছেই, কারণ ডিসক্রিমিনেশন কখন হয়? যখন আপনি আল্লাহর কথা বলতেছেন, আপনি কোরআন সুন্নাহর কথা বলতেছেন, আবার আপনি এমন ডিসিশন নিতে পারেন ভবিষ্যতে যেটা আসলে
মুসলমান এবং ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধীও হতে পারে না। যেমন ধরেন আমি এটা গতকালও বলছিলাম এক জায়গায় যে বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন কি মানে ইসরায়েলের সাথে এবং মুসলিম হত্যাকারী কোনো দেশের সাথে তাদের কানেকশন হয় নাই, বসা হয় নাই একসাথে? বা এই 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 যে বসার মধ্য দিয়ে চুক্তিপত্র আছে না, অনেক অনেক ধরনের চুক্তি হয়েছে না, বাণিজ্যিক সাংস্কৃতিক অনেক ধরনের চুক্তি হয়েছে না ওই 5 বছর সময়কালে। সো ওই সময়ে আসলে কি জামাতের নেতারা এটা নিয়ে আপত্তি করেছেন? ওই চুক্তির মধ্য দিয়ে আপনি যখন একটা দেশের সাথে পারস্পরিক চুক্তি করেন, বাইলেটারাল চুক্তি করেন, তখন কিন্তু ওই দেশটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আপনি তাকে সহযোগিতা করছেন, তার সাথে ফরেন যোগাযোগ রাখা যায়, এটার কিন্তু এক ধরনের এটা একটা স্বাভাবিকীকরণ করছেন। সো ওই দেশটা কিন্তু আপনার দেশকে কাজে লাগিয়ে আরেকটা দেশের সাথেও এই বাইলেটারাল চুক্তিতে যাবে। সো আপনি তাকে ওই ম্যান্ডেটটা দিচ্ছেন। বাংলাদেশ বিইং এ মুসলিম কান্ট্রি, মুসলিম মেজরিটি কান্ট্রি, যখন আপনি এইটা ইসরায়েল বা ইন্ডিয়া বা এই ধরনের অনেকগুলো কান্ট্রি আছে, বা আমেরিকা তো ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দেয়, এটা তো পরিষ্কার। এই ধরনের দেশের সাথে আপনি যখন সম্পর্ক রাখেন তখন কিন্তু আপনি ওই ম্যান্ডেটটা, আপনি যখন মুসলিম মেজরিটি কান্ট্রি, ওই ম্যান্ডেটটা কাজে লাগিয়ে সে অন্য অনেকগুলো মুসলিম মেজরিটি কান্ট্রিকে মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, আবার সে ইনফ্লুয়েন্স করে তার পাওয়ার অ্যাকুমুলেট করে এবং পরবর্তীতে এই যে অর্থ যেটা সে কালেক্ট করে বাণিজ্যের মাধ্যমে, সেটা দিয়ে সে মুসলিমকে হত্যা করার জন্যই অস্ত্র কিনে পাঠায় বা বিভিন্ন জায়গায় ছড়ায়। সো আমি তো বাংলাদেশ তো আসলে এই ধরনের একটা কান্ট্রি হতে পারে না, তার তো কিছু প্রিন্সিপালস ভ্যালুজ আছে, আমরা তো ভ্যালুজকে মূল্যায়ন করি। এখন আমি মুখে মুখে বললাম যে আমি আসলে ইসলামকে এবং মুসলমান উম্মাকে আমি ধারণ করি, কিন্তু আসলে আমি কার্যকারণে, এবং এটার জন্য হয়তো আপনি ওই যারা বসেছেন, মানে বলা হয়েছে যে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আপনি এরকম ভবিষ্যতেও আপনি তাদের হয়তো দুর্নীতি দেখতে পাবেন না, কিন্তু আসলে পলিসি লেভেলে ওনারা দেশকে নিয়ে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এটা তো খুব ম্যাটার করে। আর নেতৃত্বের জায়গায় যদি বলেন যে মানে এই যে নারী নেতৃত্ব যেই আয়াতটা আসলে মানে আটার করা হলো, এখানে মানে ইসলামকে নিয়ে কথা বলা আমার জন্য খুব মুশকিল, কারণ আমি নিজেকে যথেষ্ট ওয়াকিবহাল এবং যথেষ্ট পারদর্শী মনে করি না। আমি এটা নিয়ে আমার ওই স্কলারশিপ নাই আসলে। তারপরও কিছু কিছু জিনিস যতটুকু বুঝেছি, খুবই বিনয়ীভাবে আমি কিছু জিনিস একটু বলি। যে আয়াতটা উনি আটার করেছেন, এই আয়াতটা এত সুন্দর করে আটার করা আমার পক্ষে সম্ভব না, সো আমি চেষ্টা করব না। তবে যেই শব্দটা আসলে কওয়ামুন, আমি যদি ভুল করে থাকি ক্ষমা করবেন, কিন্তু কওয়ামুন মানে হচ্ছে যেটা উনি অনুবাদ করেছেন পরিচালক। সো কওয়াম শব্দটা যে কোনো আরবি শব্দের মূল রুট থাকে, প্রত্যেকটা শব্দই এটার একটা রুট থাকবে, সেই রুট থেকে আসলে অসংখ্য শব্দ তৈরি হয়। তো এই কওয়ামুন শব্দের মূল রুট হচ্ছে কম, কাফ, ওয়াও, মিম। এই মূল রুট থেকে আরবি ভাষায় অসংখ্য শব্দ, আপনি অ্যাডজেক্টিভ থেকে শুরু করে নাউন সব কিছুই আপনি পাবেন। তো এই শব্দের অর্থ আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এক এক সময় পরিবর্তিত হচ্ছে। এটার একটা এসেন্স আছে, এটার একটা ইন্টারনাল। আপনি যখন সবগুলো অর্থ পড়বেন তখন আপনার কাছে এক ধরনের ফিলিংস আসবে, এক ধরনের বোধ ক্রিয়েট হবে, সেইটা হচ্ছে এসেন্স প্রত্যেকটা শব্দে। আমি একটু লম্বা করছি, সরি। সো এই শব্দটার মিনিংটা আসলে ওইরকম। আপনি বাংলা বা অন্য কোনো ভাষার মতো করে আসলে আরবিটা পড়াটা মুশকিল, বিশেষত যখন এখানে গুরুত্বপূর্ণ টেক্সট আছে। সো যখন আমরা এই শব্দের অনুবাদ করি পরিচালক, আমি এইটাকে একদমই একটা মানে সিঙ্গেল মিনিংয়ে নিয়ে যাচ্ছি। এটা অর্থ শুধু পরিচালক না, এই যে মূল রুট, এটা শব্দের অর্থ তত্ত্বাবধায়ক আছে, মানে এবং এইটা শব্দ থেকে তো এই মূল রুট থেকে কম শব্দটা এসেছে। তত্ত্বাবধায়ক শুধু না, এখানে হচ্ছে আপনি ধারণ করছেন, আপনি পালন করছেন, আপনি এরকম অনেকগুলো মিনিং আছে এই শব্দটার মধ্যে। কিন্তু যখন মানে আপনি দাবি করতে পারবেন না যে আপনি যে আরবি শব্দটা বলছেন ওই আরবি শব্দের সঠিক মিনিং আপনি বাংলা ভাষায় বলতে পারছেন, লস্ট ইন ট্রান্সলেশন এটা যেটা ঘটে। সো উনি যখন দাবি করছেন, আমি এটা মানে বলছি না, ওনার নিশ্চয়ই অনেক বড় পড়াশোনা আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো তো আসলে সাধারণ মানুষ জানে না। সো উনি যখন একটা মানে এই যে আমাদের অ্যাপিয়ারেন্সের কারণে আমরা যখন বলি, মানুষ কিন্তু এটা বিশ্বাস করতে শুরু করে। সো আমরা যখন উনি যেই শব্দটা বলেছেন, এটা আমার মনে হয় যে এটা একক মিনিং না, এবং মানে কোরআনের কোনো কথাকে উনি যেভাবে বলেছেন পরিচালক, এখন কোনো মেয়ে যদি এটাতে রেগে উঠে, কোনো একটা সাধারণ মেয়েও তো রেগে উঠতে পারে যে কেন আমাকে পুরুষ পরিচালনা, কারণ পুরুষ যে এটা আপনি সিঙ্গেল পুরুষ হিসেবে দেখছেন, কিন্তু তার তো ক্যারেক্টারিস্টিক্স আছে।
যদি একজন আমি বুদ্ধিমতী নারী একজন কম বুদ্ধিমান পুরুষের বা একজন দুর্নীতিগ্রস্ত বা তার অনেক দুর্বলতা আছে তাকে দ্বারা আমাকে কেন পরিচালনা হতে হবে, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে চলে আসবে না যখন আপনি পরিচালক শব্দটা মিনিং করেন। তো এগুলো সমস্যা তৈরি করে, কারণ আমার কাছে মনে হয় ওনারা আসলে কখনো মিডিয়ার সামনে আসেন নাই, কথা বলা শুরু করেছেন। আমার কাছে মনে হয় যে ওনাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত। ওনারা কিন্তু ভুল করবেন, আমিও ভুল করেছি না, আপনার মনে আছে কিনা যে খালেদ মহিউদ্দিনের শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নারী পুরুষ মানে একই রকম কিনা। তো আমি তো সে সময় আমি ভুল করেছি না, এটা নিয়ে সমালোচনা হয়েছে না দেশব্যাপী, সমান কিনা এটা জিজ্ঞেস করা হয়েছিল। তো নারী পুরুষের যে এই যে মানে এই সমান কিনা এটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তো আমার ফ্লাম্বল করার কথা ছিল না, কিন্তু এটা মানে যখন মিডিয়ায় কেউ আসে এটা হ্যান্ডেল করতে পারা অনেক বেশি একটা মানে কঠিন ব্যাপার। তাহলে তাদের আরো বেশি আসা উচিত, কথা বলা উচিত। সেটা জামাতে ইসলামের উচিত তাদেরকে কথা বলতে দেওয়া। কিন্তু ওনারা অনেক সময় যেটা করেন, ওনাদের পুরুষ নেতৃত্বরা, আমি কয়েকটা ফোরামে ছিলাম তখন হচ্ছে আমি এই বিষয়গুলো দেখেছি, যেই বিষয়গুলো সিদ্ধান্ত নিয়েছে পুরুষরা সেটার উত্তরটা নারীরা দিবে না। যেভাবে মনোনয়ন দেওয়া হবে, কোনো কিছু মানে কিভাবে করা হবে পুরো একটা পার্টির, এই সিদ্ধান্তগুলো তো আসলে মূলত পুরুষরা নিচ্ছে। তো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তো তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এবং ওই ক্ষেত্রেই তো আপা যখন অনুবাদটা করেছেন এবং সেই সাথে নেতৃত্বের কথাটা বলেছেন, ওনার ফোরামে হতে পারে উনি নারীদের ফোরামে, শুধুমাত্র সবাই নারী ওনার আন্ডারে যারা কাজ করে, কিন্তু উনি তো নেতৃত্ব পর্যায়ে আছে। যখন বলা হচ্ছে যে নেতৃত্বে আসা যাবে না, তখন তো উনিও নেতৃত্বে থাকতে পারবেন না বাই ডিফল্ট ওনার ব্যাখ্যার মধ্য দিয়ে। সো এইগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস। যখন প্রেস কনফারেন্সে কথা বলছেন তখন তো একটা প্রেস কনফারেন্সের নেতৃত্বই দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো আছেই, কিন্তু উনি যখন ফোরামেও মানে ওনার যে সাংগঠনিক পোস্ট সেখানেও তো উনি নেতৃত্বই দিচ্ছেন। তার মানে তো এটা আরো ভেঙে বলার দরকার ছিল তার মানে ওনার, কিন্তু এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করা দরকার। কিন্তু সমস্যাটা যেটা হয় যে আমার কখনো ফিল হয় যে এই যে সব মিডিয়া এবং সব পুরো ইন্টারন্যাশনাল গোষ্ঠী এবং এই যে অপোজিশন, ওনারা তো ইলেকশন করছেন, তাহলে এই অপোজিশন সবাই ওনাদেরকে অ্যাটাক করার জন্য বসে আছে, এবং সেই মুহূর্তে একজন নারী একটা ফ্লাম্বল করা, এটা তো ওনাকে একটা বিপদের মুখেও ঠেলে দেওয়া বটে, তাই না? আর এটা ঠিক যে মানে জামাতের আমির যেটা বলেছেন ওনাদের কনস্টিটিউশন এমনই, এটা কি আমরা জানতাম না নাকি আগে যে ওনাদের নারী হতে পারবে না, ওনাদের নেতৃত্বে আসতে পারবে না, মূল নেতৃত্বে আসতে পারবে না, বা নারী প্রধানমন্ত্রী হতে পারবে না ওনাদের দল থেকে? এই জিনিসগুলো তো এটা আমরা আগেই থেকেই জানতাম। তাহলে এই নির্বাচন কমিশনে যে নিবন্ধিত হতে হয় সব রাজনৈতিক দলকে, এনসিপিও নিবন্ধিত হয়েছে পার্লামেন্টারি পার্টি হিসেবে তার নির্বাচন করার জন্য। ওইখানে আরপিওতে একটা বিধান আছে যেটা হলো আপনার গঠনতন্ত্রে এই ধরনের ডিসক্রিমিনেটরি কোনো বিধান থাকবে না, যেখানে আপনি জেন্ডার, রিলিজিয়ন এইসব বিষয়ে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে ডিসক্রিমিনেশন করলে নিবন্ধিত থাকে কিভাবে একটা রাজনৈতিক দল? এটা তো আইন দিয়ে এনফোর্সেবল না। আপনি যেভাবে এই আইনটা আসলে আপনি চাপ দিয়ে প্রয়োগ করে না করলে শাস্তিমূলক ব্যবস্থা, এরকম কোনো সিস্টেম নাই। নারীদের আসনের ইস্যুটাও এরকম না। আসলে আমার কাছে মনে হয় যে নারীদের আসনের ব্যাপারটা আমরা যদি সলভ করতে চাই, তার আগে নারীদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে আমরা কিভাবে দেখি, এই বিষয়টা সমাধান না হলে এই আলাপটা চলতে থাকবে। সেই সমাধানের রাস্তাটা কি? রাস্তাটা এই যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করছি। তবে আমি বলি যে আপনার মানে আমরা যখন আলাপ করি তখন আমাদের মধ্যে এক ধরনের, আমরা পলিটিশিয়ানদের মধ্যে এক ধরনের সেলফ রাইচিয়াসনেস আছে, ন্যায়পরায়ণতা। মানে উনি সবচেয়ে ভালো, মানে যে কথা বলছে উনি সবচেয়ে ভালো, তার চেয়ে ভালো কেউ না, এবং উনি ঠিক করে দিবেন যে ন্যায় কি এবং সত্য কি, এটা ঠিক করে দেওয়ার একটা প্রবণতা আছে। এই প্রবণতা থেকে আপনি এটাকে ডিল করতে পারবেন না। এটাকে ডিল করার জন্য যেটা দরকার এডুকেশন, মানে এডুকেশন বলতে মানে ইসলামের যে নলেজ প্যারাডাইম, এটাকে বোঝাটা খুব জরুরি। যেমন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসেন্স, এবং আপনি একটা বিষয় সম্পর্কে একজন মানুষকে আপনি কিভাবে গ্রহণ করেন তার মূলগত ধারণা। যেমন আপনি শুনেছেন না যে নিয়তের ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ, নিয়ত না করলে তো আমরা কোনো কিছুই আসলে শুরু করতে পারি না যারা মুসলিম। সো এই যে এত ছোট একটা বিষয় যেটা আসলে আমি নিয়ত করছি কিনা আপনিও দেখতে পাবেন না, সো এত ছোট একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কাজের আগে। সো এইখানে মানে ইসলামের এসেন্স এরকমই একটা বিষয় যে আপনি যখন কোনো একটা টপিককে পড়ছেন, সেটার হাজার হাজার মানে বই পুস্তক, দিস্তা কাগজ লেখা হয়েছে, আপনি সেটা না জেনে যখন বা সেটাকে পড়ার
আপনি নাও পড়তে পারেন, আমার পক্ষেও সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব না এত পড়া, কিন্তু ওইটার প্রয়োজনীয়তা বোধ না করা এবং একটা কমেন্ট করে বসা হুট করে, এইটা তো খুবই হঠকারী। এবং ওইটার থেকে ন্যায়পরায়ণতা আছে। এই যে বিএনপির মানুষজন যে ওনারা মানে এমন একটা ভাব করছেন যে জামাতকে ক্রিটিসাইজ করা এবং তাদের ন্যায়পরায়ণতা সবচেয়ে বড় বহিঃপ্রকাশ, ওনাদের আসলে অভ্যন্তরীণ অবস্থা প্রাক্তন, ইভেন এখনো আমি এইটার শিওর জানি না, 7ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে একজন যুবদল নেতার বিপক্ষে। এটা সত্যতা যাচাই করা দরকার, আমি ভুল করে থাকলে ক্ষমা করবেন, কিন্তু আমি এটা গতকালকে এটা দেখেছি। তাহলে এই যে তাদের অভ্যন্তরীণ অবস্থা, তারা কি নারীদেরকে খুব সম্মান দিচ্ছেন? তাহলে এই যে ন্যায়পরায়ণতার বোধ থেকে তো আপনি এটা সমাধান করতে পারবেন না। তবে আমার কাছে মনে হয় যদি আমরা ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝামাঝি যে যে ধূসর এরিয়া আছে ওখানে সত্য থাকে, সো ওখানে ওই বিষয়গুলো নিয়ে আলাপ করা এবং এগুলো সম্পর্কে কেউই ভালো জানেন না, সবাই আসলে বোঝার চেষ্টা করছেন, এইটা মনে রাখাটা জরুরি। এই সার্বিক পরিস্থিতির ভিতর দিয়ে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে নির্বাচনটা কেমন হচ্ছে? আসলে নির্বাচনটা আসলে আপনার একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা দলকে আপনার ক্ষমতায় নিতে হবে। এটাকে পলিটিশিয়ানরা যেভাবে মানে বা প্রার্থীরা যেভাবে এটাকে ফলো করছেন, এটাকে আপনারা ধরে নিয়েন না, এটা মূল ব্যাপার না। এটা করতে হয় মানুষের মূল মানে মনোযোগ আকর্ষণের জন্য। যদি মানুষের মনোযোগ আকর্ষণ এটা দিয়ে না হতো, মানুষ যদি বলতো তোমাদের এত ব্যানার পোস্টার এবং তোমাদের এত হম্বিতম্বি প্লাস তোমাদের এত বিনয়ও, আমরা আসলে এগুলাতে এত বেশি বিচলিত না, তাহলে কিন্তু পলিটিশিয়ানরাও অমনই হতো, তারা হয়তো সত্য বলার আর একটু বেশি চেষ্টা করতো। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এখন আপনার একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার একটা নির্বাচন লাগবে, নির্বাচনের প্রসেসটার মধ্য দিয়ে যাওয়াটা খুবই জরুরি। আমি পার্সোনালি যতটাই রিলাক্টেন্ট আমাকে মনে হোক না কেন, কিন্তু আমি মনে করি যে নির্বাচন হওয়াটা খুবই জরুরি, যেভাবেই হোক। এটা এখন একটা মানে আপনার স্টেটগত একটা নিডে পরিণত হয়েছে। সো নির্বাচনটা হয়ে যাক এবং একটা যে কোনো সরকার ক্ষমতায় আসলেই এটা ভালো। তাহলে আমরা যেটা বলছিলাম এতদিন ধরে, যে গত 3টা নির্বাচনে যারা ভোটার হয়েছেন, তরুণ প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারেন নাই, তারা এবার ভোট দিবেন, তাহলে তারা কেমন নির্বাচনে ভোট দিচ্ছেন? এটা আমার খুব খারাপ লাগে আর কি, আমাদের তরুণ জনগোষ্ঠী, আমাদের মানে তরুণ নারীদের জন্য আমার খারাপ লাগে যে ওনাদেরকে বেশ কনফিউজড মনে হচ্ছে, ওনারা কাকে ভোট দিবেন এটা ঠিক বুঝে উঠতে পারছেন না অনেক ক্ষেত্রে। আমি যেমন অনেকবারই দাবি করেছি যে তরুণদের একমাত্র আসার জায়গা এনসিপি, এখন সেইটা আসলে কতটুকু ওনারা ফিল করেন বা এটা নিয়ে তো আসলে ওনারাই ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হয় যে আপনারা রোড টু ইলেকশনে একদমই র্যান্ডম তরুণদেরকে ইনভাইট করতে পারেন যে ওনারা কি ভাবছেন, এবং আমার কাছে মনে হয় যে এইটা তারপরও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি একটা অভ্যুত্থানের পরে একটা ঐকমত্য কমিশন হয়েছে, এটা কিন্তু হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। এত বছর পরে 30টা পলিটিক্যাল পার্টিকে একসাথে বসাতে পারা এটা গুরুত্বপূর্ণ, এটা এখন মনে হচ্ছে না, ভবিষ্যতে বুঝতে পারবেন আপনারা। সো এইটার মধ্য দিয়ে আসলে যে সনদটা এসছে, এই সনদের কার্যকারিতা এনশিওর করা, আমি মনে করি যে এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য একটা ভালো ভিত্তি হতে পারে। সো এই ভিত্তিটাকে নষ্ট করা কারো জন্যই, সেই সনদকে তো আপনার নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় তো এটা হলো আপনার ইগনোর করা শুরু করেছে। যেমন জুলাই সনদে আছে যে এটা এই নির্বাচনে 5% নারী মনোনয়ন দিবেন। এটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? না আমি বলছি এটা হলো যে আপনার বললাম না যে 30টা বা 31টা দল মনোনয়নই দেয়নি, 0 নমিনেশন দিয়েছে, তাহলে তারাও তো জুলাই সনদে স্বাক্ষর করেছে। 30টা দল না, এখানে কিন্তু অনেকগুলো দল 28% মনোনয়ন দিয়েছে, আছে না, আছে কয়েকটা দল আছে, এক একজন এক এক ভাবে দিয়েছে। ইউজুয়ালি আমি যেটা লক্ষ্য করেছি পরিসংখ্যান বেস, যে এই যে পুরো যারা আসলে পাওয়ার পলিটিক্স করে না, ভোটে জেতার কোনো সম্ভাবনাও নাই, তারা নারীদেরকে মনোনয়ন বেশি দিয়েছে। এটা দেওয়াটা ইম্পর্টেন্ট, মাঠে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন বাসদের যে মনীষা চক্রবর্তী বরিশাল 5-এ, আমি তো ওনাকে অনেকদিন ধরে ওনার কার্যক্রম আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, তো অসাধারণ একজন নারী নেত্রী। তাহলে মানে তারপরও কি মানে আমরা তাকে ওই জায়গাটা দিতে পারছি মানে ন্যাশনাল পলিটিক্সে? উনি একটা পার্টি তো কি হয়েছে, মানে আমার কাছে মনে হয় যে নারী নেতৃত্ব এত বেশি বিরল, যারা আসলে রাজনীতি বোঝে, ওটা নিয়ে আসলে কথা বলতে পারে, এটা এতই বিরল যে যেই দলেরই হোক সেটাকে আপনার প্রোটেক্ট করা খুবই দায়িত্ব। এই কারণে আমি জামাতের নারী নেতৃত্বকেও বলি যে ওনারা বেশি বেশি সামনে আসলে এটা আমার জন্যও ভালো, আমার টিকে থাকার জন্য ভালো। সবাই মিলে একটা দল করলে কেমন হতো? এটা আমি বলি অনেক সময় যে
এটা এইভাবে সম্ভব না। অনেকেই দেখছি যে এটা খুব অ্যাপ্রিসিয়েট করছেন। আমিও অনেক জায়গায় বলেছি যে একটা অল উমেন্স পার্টি এবং 300 আসনে এই অল উমেন্স পার্টি ক্যান্ডিডেট কারণ পার্সেন্টেজে ভোটার তো বেশি। হ্যাঁ, ভোটার বেশি, এবং এটা ওই পার্টি তখন বিভিন্ন দলের সাথে নেগোশিয়েট করতে পারবে। এটা এমন না যে কোনো বিদ্রোহী জায়গা, এটাও পলিটিক্স, যে একটা অল উমেন্স পার্টি সে আসলে সবগুলো দলকে চাপে ফেলতে পারবে, বিভিন্ন সময় কাকে মনোনয়ন দিবে এই বিষয়টাও আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এবং যত পলিটিক্যাল পার্টির যারাই থাকুক না কেন তারা বাই ডিফল্ট ওই পার্টি মেম্বার হবেন। এবং বাংলাদেশে 52 মানে টার্গেট থাকতে হবে 52% উইমেন ওই পার্টির সদস্য হবেন। এখন আবার নারীদের যে কোনো ইস্যুতে, আপনার যদি ফুটবল খেলতে দেওয়া না হয় সেই ইস্যুতেও এই পার্টি কথা বলবে, ন্যাশনালি কথা বলবে এটা। এবং যখন মনোনয়ন দেওয়া হবে না সেটা নিয়েও কথা বলবে। এবং সেই সাথে একেবারে নারীদের হাইজিন, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের উন্নতি এবং তাদের স্পোর্টস এবং তাদের মানসিক বিকাশ, রাজনৈতিক বিকাশ, এগুলো নিয়ে এই পার্টিটা কাজ করবে। এটাই তার কাজ। প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। নো প্রেসার গ্রুপ, দিস ইজ পলিটিক্স। নিজে পলিটিক্যাল পার্টি হবে না, পলিটিক্যাল পার্টিই হবে। কিন্তু আপনারা কেন এটাকে, মানে আমি যে এতগুলো কাজ বললাম এগুলোকে সোশ্যাল ওয়ার্ক হিসেবে বিবেচনা করেন না, এটা পলিটিক্যাল ওয়ার্ক। আপনি নারীদের স্বাস্থ্যের কথা বলা, তাদের যে পিরিয়ডকালীন যে স্বাস্থ্য সেইটাকে এনশিওর করা, মানসিক স্বাস্থ্যকে মানে আপলিফট করা এবং তাদেরকে কনফিডেন্সে আনা, এই বিষয়গুলো ন্যাশনাল ইস্যু। নারীদের এই বিষয়গুলো ন্যাশনাল ইস্যু। এইটা কোনোভাবেই কোনো এনজিও ইস্যু না, এটা সোশ্যাল চ্যারিটি ওয়ার্ক না, এটা ন্যাশনাল ইস্যু। আপনি আপনার নারীদেরকে, শিশুদেরকে, বৃদ্ধদেরকে কোন পর্যায়ে রাখছেন এটা হচ্ছে আপনার সিভিলিটির পরিচায়ক। সো আমরা বাংলাদেশ হিসেবে এখন আনসিভিলাইজ পর্যায়ে আছি। যদি আমি এই স্পেকট্রামগুলো দেখি, ওই বিদেশ থেকে কিছু এনজিও এসে কিছু ওয়ার্ক করে, সেটা দিয়ে কিছু করা যায়। তো কিন্তু আমার কথা হচ্ছে এইটা নিয়ে অনেকেই, আমি দেখছি যে অনেকেই পরিকল্পনা করছেন। এটা নিয়ে বাংলাদেশে উইমেন ফেডারেশন করার আগেও পরিকল্পনা ছিল, এটা ওয়ার্ক করে নাই। কারণটা কি, আপনি একটু চিন্তা করেন যে আইডিয়াটা আমরা করছি, এই আইডিয়ার ধারক ও বাহক হতে পারে এরকম ওই গুরুত্বপূর্ণ নারী নেত্রীকে যে সবাইকে ধারণ করতে পারবে, বা ওই ফোরামটা কেমন হতে পারে, এটা কিন্তু কঠিন, এটা ভাবাটাও কিন্তু কঠিন। এবং প্রত্যেকটা পার্টি এটাতে বাধা দিবে, প্রত্যেকটা পার্টি ওপেনলি বলবে না, কিন্তু ভিতর দিক থেকে এটা বাধা সৃষ্টি করবে। এখন কি এরকম কোনো প্রচেষ্টা আছে? না, আমি অন্তত জানি না এটা প্রচেষ্টা করছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যদি করা হয় তাহলে আপনাকে 52% উইমেনকে আপনি ইনক্লুড করবেন, এই টার্গেটটা করা উচিত। কিন্তু আপনি যদি জাস্ট অ্যানাদার পার্টি হন, যে কারো না কারো ব্যাকআপে আপনি করতেছেন, বা হচ্ছে আপনি মানে কেউ আসছে না, মানে আপনি জামাতের যারা নারী নেত্রী আছেন বা নারীরা আছেন তাদেরকে আপনি কনভিন্স করতে পারলেন না এই পার্টিতে আসার জন্য, মানে দুইটা পার্টি তারা একসাথে করবে। সো এটা যদি আপনি কনভিন্স করতে না পারেন তাহলে আসলে এটা ওয়ার্ক করবে না। এটা ওয়ার্ক করতে হলে আসলে সব নারীদেরকে এখানে ইনক্লুড হতে হবে। আদারওয়াইজ এটা জাস্ট অ্যানাদার পলিটিক্যাল পার্টি হবে, যেটা আসলে কিছুদিন একটু মানে ফোকাসে থাকবে। সবাইকে একসাথে করতে পারলে যে ফোর্স হবে, এই ফোর্সের সামনে এই ফোর্সকে মোকাবেলা করা বা ফোর্সের এই কথা না শোনা, ফোর্স যেটা বলবে, এরকম ফোর্স তো আর বিকল্প বাংলাদেশে থাকবে না। যদি না থাকে সেটা সমস্যা কোথায়? আমি সমস্যার কথা বলছি না, বলছি তখন তো এই ফোর্সটা যদি হতে পারে, এই জন্যই তো এটা করতে দেওয়া হবে না। পাওয়ারফুল হবে আমার কাছে মনে হয় যে এই জন্যই এটা প্রচেষ্টা যে বা যারাই, আমি অনেক শুনতে পাচ্ছি যে এটা আসলে অনেকেই করার চেষ্টা করছেন, যারাই করছেন তাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, এটা টু মাচ টাফ, আপনি কাউকে বাদ দিয়ে, বাংলাদেশের কাউকে বাদ দিয়ে আপনি এটা করতে পারবেন না। আপনি গার্মেন্টস শ্রমিকদেরও বাদ দিতে পারবেন না, আপনি একজন কর্পোরেট নারীকেও বাদ দিতে পারবেন না। এবং আপনার এই নারী সংগঠনের মধ্যে ইউজুয়ালি যেটা হয়, একটা সমস্যা তৈরি হয়, এলিটিজম চলে আসে এক ধরনের, হ্যাঁ, যে প্রিভিলেজ নারীরা বেশি থাকেন এই ফোরামগুলোতে। সো মানে আমিও কিন্তু প্রিভিলেজ নারীদের একজন, আমি পড়াশোনা করেছি, আমি ঢাকায় বড় হয়েছি, তো আমি প্রিভিলেজ নারী। কিন্তু এই ধরনের নারীদের আপনি এটার একটা সামগ্রিক রূপ দিতে পারবেন না, সবাইকেই নিতে হবে। এবং এই সামগ্রিকতাকে ভয় পাবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। আমি সেটাই বলছিলাম যে ফোর্সটা দাঁড়াবে এই মেন্স ক্লাব তো আপনাকে কনভিন্স করার জন্য উঠে পড়ে লাগবে যদি আপনি এটা সাকসেসফুল করতে পারেন। সো এবং এই যে মানে যদি কোনো পলিটিক্যাল পার্টি, আমি একটা পলিটিক্যাল পার্টি করি না, আমার পলিটিক্যাল পার্টি থেকে যদি আমাকে বলে দেওয়া হয় যে এটাকে, এই উদ্যোগকে স্বাগত জানানো যাবে না, সেক্ষেত্রে তো আমার জন্য সমস্যা। কিন্তু এইটাকে তো আসলে একটা ওভারঅল ল্যান্ডস্কেপ থেকে দেখতে হবে, এবং এটা বাধা দিবেই, অন্যান্য মেন্স ক্লাব এটাকে বাধা দিবেই, কিন্তু এটা করাটাও মুশকিল, তো মুশকিল। ওইরকম আসলে একজন আমাদেরকে, মানে এমন একজন ফিগার যদি আমরা পেতাম যিনি আসলে সবাইকে ধারণ করতে পারেন, সকল মতাদর্শ, এবং নারীদেরকে আসলে ওইভাবে ফিল করেন, ওই জায়গাটা ধারণ করতে পারেন, আমাদের জন্য খুব ভালো হতো।
আমরা ছোট ছোট করে কয়েকটা প্রশ্নে একটু যাব। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন এই নির্বাচন পরিচালনায়? এটা নির্বাচন কমিশনের ভূমিকা তো অনেকবার বলেছি, আর খুব বেশি আর ছোট করে যদি আমার একটু কাছে মনে হয় সংক্ষেপে যে বলেন। নির্বাচন কমিশনটা আসলে বিভিন্ন জনের কথার পরিপ্রেক্ষিতে পরিচালিত হয়। যখন কোনো সিচুয়েশন আসে, ওই সিচুয়েশনকে ট্যাকেল দেওয়ার জন্য তাদের এক ধরনের চেষ্টা থাকে, সেটা তারা হয়তো ফোন করে যার দ্বারা সুপারিশপ্রাপ্ত বা নিয়োগপ্রাপ্ত তাকে ফোন করে জেনে নেন যে পলিটিক্যাল পার্টি সবাইকে খুশি রাখার চেষ্টা করছে। খুশি রাখার চেষ্টা করতেছে, কিন্তু পারবে না। এটা কি সম্ভব? এত বিপুল পরিমাণ পলিটিক্যাল ফোর্সকে তো তারা কন্টেইন করার এটা খুব ইম্পসিবল। তারা তো ফেলও করছে, এবং বিচারের দাবিও। একটা নির্বাচন কমিশনের যদি অসহায়ত্ব থাকে তাহলে তো আমরা সেটা জানতে চাই। আমরা সরকার থেকে বলা হয়েছে এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা নিয়ে তারা মন্তব্য বলেছে না। তো যদি নির্বাচন কমিশনের কোনো আপত্তি থাকে যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, সেটা তো আমরা জানতে চাই জনগণ হিসেবে। কিন্তু তাদের বলা উচিত। আমরা এই জায়গায় আমি কিন্তু বাধা পাচ্ছি, কিন্তু আমার ধারণা যে ওনারা নিজেরাই এত বেশি মানে করাপশন এবং এত বেশি প্রশ্নবিদ্ধ কার্যের সাথে জড়িত, ওনারা তো এটা সামনে এসে বলবেন না। সো ইন দ্য মিন টাইম সব পলিটিক্যাল পার্টি তাদেরকে চাপ দিয়ে যার যার মতো করে শক্তি সামর্থ্য আদায় করে নিচ্ছে। সেই তালিকায় কি এনসিপিও আছে? থাকতে পারে। সরকারের ভূমিকা কেমন দেখছেন? সরকারের ভূমিকা ওই যে কনফিডেন্স শো করার একটা মানে শো করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, যে স্মরণকালের শ্রেষ্ঠ। মানে আপনারা যখন কোনো কিছু অন্তঃশ্বাস শূন্য হয়ে যান তখন আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করেন বেশি, এটা আপনি খেয়াল করে দেখবেন। যে স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন এবং সবচাইতে ভালো নির্বাচন হবে, এই যে অ্যাডজেক্টিভ ব্যবহার করার প্রবণতা হচ্ছে, এবং সুপারলেটিভ, তাও আপনি ওই মিডিওকার অ্যাডজেক্টিভ না, সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বেশি। সো এটা কখন হয়? যখন হচ্ছে আপনাকে একটা জিনিস করতেই হবে এবং সবচেয়ে কনফিডেন্স শো না করলে আপনি এটা তুলতে পারবেন না, এটা সম্ভাবনা তৈরি হয় এবং বিপুল পরিমাণ প্রেশার থাকে। ওনার প্রেশারে আছেন। আমার কাছে মনে হয় যে আনবায়াস থাকাটা খুব জরুরি। আনবায়াস থাকতে পারবেন কিনা এটাই হচ্ছে বিষয়। এখন ইলেকশন ব্যাটলটা হচ্ছে দুইটা জোটের ভিতরে। বিএনপি নেতৃত্বে একটা জোট আছে, জামাত এনসিপির নেতৃত্বে একটা জোট আছে। তো জামাত এনসিপি জোটের নির্বাচনে জেতার সম্ভাবনা কেমন? কোনো ধরনের ইন্টারেস্ট নাই এটার প্রতি। যে কোনো একটা জোট ক্ষমতায় যাবে, এটাই তো। এখন সম্ভাবনা থাকতেও পারে, বেশিও থাকতে পারে। একটা এই যে আসতেছে, স্ট্যাটিস্টিক্স আসতেছে, এখানে তো এক এক সময় এক একটা বলা হচ্ছে। আপনি কোনো কিছু এক্সপেক্ট করছেন না? না, আমি কোনো কিছু এক্সপেক্ট করছি না। আমি তো দেখছি যে এখানে দল যে জোটে আছে সেই জোট নিয়েও কোনো কিছু এক্সপেক্ট করছেন না? না, আমি তো এটা ধরেন এটার কথাবার্তার পালা তো শেষ, আপনার এখানে বলা শেষ। তো এরপরে তো আর এটার প্রতি এক্সপেকটেশন আমার অন্তত রেখে আমার এক্সপেকটেশন তো গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? তো ভ্যালু আছে, সো এটাকে ওয়েস্ট করা যায় না। আমার কাছে মনে হয় যে ওই যে গণভোটে হ্যাঁ আসে কিনা, এটার জন্য আমার এক ধরনের পালপিটিশন আছে, জন্য আমি অপেক্ষা করে আছি। আপনি কি সেটার জন্য কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন? আমি আমার মতো করে চেষ্টা করছি। সবার প্রসেস একরকম না, তবে দলের পক্ষ থেকে গিয়ে প্রচারণা চালানো এটা তো আমি করছি না আর কি। কিন্তু গণভোটে হ্যাঁ, তো এটা একদমই সেপারেট, আপনার পলিটিক্স থেকে সেপারেট একটা বিষয়। সো এটার জন্য নিজস্ব ব্যক্তির অনেক উদ্যোগ, রাজনৈতিক উদ্যোগ, দলের উদ্যোগ সবই থাকতে হবে। আমি আমার মতো করে চেষ্টা করছি। আপনি আমার শোতে সেই বলেছিলেন ডিসেম্বরের শেষ দিকে, যতটুকু আমার মনে পড়ে, যে এতদিন যারা শাপলাকুলি পরিচিত করেছে, পপুলার করেছে, তারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন না। আপনি এখন কি মনে করেন? ভিন্ন কিছু কি ঘটেছে? আমি জানি না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি। না, ভিন্ন কোনো কিছু ঘটে নাই। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে, একটা সরকারও গঠিত হবে। সেই সরকারের সামনে মেজর চ্যালেঞ্জগুলো কি কি আসবে, কি কি প্রায়োরিটিও দেওয়া উচিত? সবচেয়ে মেজর চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, তারা যখন যখন নির্বাচন আসে আমাদেরকে একটা বাইনারির মধ্যে ফেলে দেওয়া হয়। এটা পলিটিশিয়ানরা ইন্টেনশনালি করেন, এবং এইবারে আমি একদম মেইনস্ট্রিম পলিটিক্সের থেকে আমি এটা দেখলাম যে একদম ইন্টেনশনালি একটা বাইনারির মধ্যে না ফেললে মাঠটা গরম হয় না। আমাদের পিপলও এরকম, আমাদের মানুষও এরকম, যে এবং যতক্ষণ না মারামারি লাগতেছে ততক্ষণ তার ফিল হচ্ছে না যে নির্বাচন হচ্ছে, বা এটা মানুষও এরকমই ফিল করে। যখন গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো তখন আর আমাকে প্রশ্ন, এর আগে আমি খুব প্রশ্ন ফেস করতাম যে নির্বাচন হবে, আমাকে প্রশ্ন করতো। কিন্তু যখন 22 তারিখের পর থেকে যখন উত্তপ্ত পরিস্থিতি, একটা খুন হয়ে গেল আর অনেক হামলা টামলা শুরু হলো, তখন গিয়ে সবাই কনভিন্স দেন নির্বাচন হবে। এখন এটা তো সার্কাজম করে বলছি, কিন্তু আসলে দুঃখজনক। তো এটা একটা দেশের জন্য তো খুবই দুঃখজনক। এবং
এভাবে বোঝা তো আমার মানে খারাপও লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এই যে বাইনারির মধ্যে এই দলগুলো চাই একটা বাইনারি পজিশন। মঞ্চে উঠে আপনি একটা দল, আমি আরেকটা দল, আপনাকে গালি দিয়ে আমার ভোট বাড়াইতে হবে, এইটা একদম একদম সিরিয়াসলি আমাদের পলিটিশিয়ানদের মনে মগজে সব একদম প্রথিত হয়ে গেছে। এটা আপনি সরাইতে পারতেছেন না, মানে আমরা পারতেছি না আসলে। এখন তারা মনে করে যে এই বাইনারির মধ্যে থেকেই আসলে আগাইতে হবে। আমার পার্টি তো এটা মানে এক ধরনের এই ভয় থেকেই যে এটা বাইনারিতে চলে যাবে, আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাব। আমরা যদি সংস্কার, বিচার, অমুক তমুক এই যে ভালো কথাগুলো বলতে থাকি, জানি না মিডিয়াও কতটুকু কভার করতো, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মানে আমাদের নেতৃ পর্যায়ে লোকজন, এবং তারা বলছেন যে এটা আসলে বাইনারিতে চলেই যাবে, সো আমাদের কারো না কারোর সাথে যেতেই হবে। তো আমার কাছে মনে হয় যে এই যে বাইনারিতে অভ্যস্ত হয়ে যাওয়া এবং বাংলাদেশকে অভ্যস্ত হয়ে গিয়ে আবার নতুন পলিটিক্সের কথা বলা, এটা কন্ট্রাডিক্টরি। এখন এইটা যে ঘটে, আপনি যেটা বলেছেন যে পরবর্তী কাজটা কি, এখন আসি ওইটাতে। সো এই যে এই ঘটাটা তো নির্বাচনের পরে কি হুট করে সবাই ভুলে যাবে যে নির্বাচনের পুরো সময়কালীন কে কাকে কয়টা গালি দিছে আর কয়টা অফিস দখল করছে, এটা কি হুট করে সবাই ভুলে যাবে? সো অপোজিশনকে শ্রদ্ধা দেওয়া, অপোজিশনকে মর্যাদা দেওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের দেশের সমস্ত মানে ক্রাইসিস তৈরি হয়েছে যে শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার এবং অপোজিশনের যে সিকিউরিটি, এইটাকে কেন্দ্র করে কিন্তু এই ঝামেলাগুলো তৈরি হয়। সো আপনি কি যেটা দিয়ে ঝামেলা তৈরি হয় ওই জায়গায় ফোকাস করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার কমিশনগুলোর যে প্রপোজাল, ওইটাকে মাঠে দ্রুত ইমপ্লিমেন্টেশন করা এবং মানে সংবিধান সংস্কার পরিষদটা গঠন করে ফেলা, এই 3-4টা কাজ আছে। লাস্ট কোশ্চেন, একদম সংক্ষেপে এক কথায়ও যদি জানতে চাই, নির্বাচনটা কেমন হবে? ইন্টারেস্টিং। সামান্তা শারমিন, আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আশা করি নির্বাচনের আগে বা পরে আবারও কথা হবে আপনার সাথে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।